সোহানকে হয়তোবা আমি প্রেফার করতাম জাকের আলী অনেকের চাইতে। শুধুমাত্র সাইফ হাসান ছাড়া আর কেউই খুব ভালো কমন সেন্সের পরিচয় দিতে পারেন নাই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের সামনে বড় একটা সুযোগ ছিল ভারতকে হারানোর। সুযোগটা মিস হয়েছে। কোন জায়গায় মিস হয়েছে, কিভাবে মিস হয়েছে? আমার কাছে মনে হয় যে বোলিং প্ল্যান বাংলাদেশের খুব ভালো ছিল এবং বোলিং প্ল্যানের এক্সিকিউশন খুব ভালো ছিল, কিন্তু দিন শেষে আপনি যদি ব্যাটিংটা ঠিকমতো না করেন তাহলে কোনো বোলিং অ্যানালাইসিস বা বোলিং প্ল্যান অ্যানালাইসিসে কোনো কাজে না। বোলিংয়ের জায়গাটায় তো বাংলাদেশ অবশ্যই সফল, অ্যাপার্ট ফ্রম জাকের যে ক্যাচটা ছেড়েছেন সেই ক্যাচটা ছাড়া। ওই ক্যাচটা যদি ধরতে পারতেন তাহলে রানটা হয়তো বা আর একটু কম হতো, সেটা ম্যাচটা আর একটু ইজি হতো। কিন্তু দিন শেষে ব্যাটিং ডিসপ্লে ওয়াজ ভেরি পোর। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র সাইফ হাসান ছাড়া আর কেউই খুব ভালো কমন সেন্সের পরিচয় দিতে পারেন নাই। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সাইফ প্রত্যেকটা ছক্কার পরের বলটা সিঙ্গেল নিচ্ছেন, প্রত্যেকটা ছয়ের পরের বল সিঙ্গেল নিচ্ছেন, তার মানে সেন্সিবল ক্রিকেট। এটাকেই বলা হয় সেন্সিবল ক্রিকেট। অন্য ব্যাটসম্যানদেরকে আমার কাছে মনে হয়েছে স্ট্রাইক রোটেশনটার দিকে তারা মনোযোগী হন নাই, বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং বেশ প্রেডিক্টেড ওয়েতে। আমার কাছে মনে হয় সাইফ যেহেতু একদিক থেকে বড় শট খেলছিলেন, দেয়ার শুড হ্যাভ বিন সাম ওয়ান যে সাইফকে সাপোর্ট দেওয়ার মতো। আপনি ইমনের আউটটা যদি লক্ষ্য করে দেখেন, স্পিনার এগেনস্টে হি ওয়াজ ফ্ললেস, তিনি ভালো ডিল করছিলেন, সুইপ করছিলেন, তবে সুইপ করতে করতে সেটা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড সুইপ শট হয়ে যাচ্ছিল এবং তখনই অ্যাডজাস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে তিনি বোঝা উচিত বা তখন তিনি বুঝবেন যে একই জায়গার বলে যেহেতু বারবার সুইপ করছেন, বোলার হয়তো বা লেন্থটাকে একটু পিছিয়ে দিতে পারে, সো ওই সময় আপনার মিসকিউট হওয়ার সম্ভাবনাটাও থাকে। আমি বলবো না কোনো ব্যাটসম্যানেরই টি-20 ক্রিকেটে সুইপ খেলা থেকে বিরত থাকা উচিত, সুইপ অবশ্যই খেলবে, কিন্তু রিস্কি শট খেলার সময় অবশ্যই এক্সিকিউশনের ব্যাপারটা সতর্ক থাকাটা, যেহেতু আগের বলে আমি বাউন্ডারি পেয়ে গেছি, সো এটাকে প্রপার ওয়েতে এক্সিকিউট করার জায়গাটাতেই আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের নজর দেওয়া উচিত ছিল। বাংলাদেশ হেরে গেছে আসলে ব্যাটিংয়ে বাংলাদেশের পোর এক্সিকিউশন। বলছিলেন যে অভিষেক শর্মা যে ক্যাচটার কথা, আসলে ওই ক্যাচটা ধরলে ম্যাচের মোমেন্ট আপনি পুরোপুরি বাংলাদেশের পক্ষে থাকতো কিনা, কিংবা ধরেন টার্গেটটা যদি 150 বা তার নিচে হতো, বা ওই ক্যাচটা ধরলে কিন্তু হয়তো 150-এর মধ্যে আটকানো যেত, তাহলে কি আসলে এই ব্যাটিং কলাপসটা হতো কিনা? আপনি দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি গতকালকে আপনাকে সাক্ষাৎকারের সময় বলেছিলাম যে তানজিম সাকিব অভিষেক শর্মার এগেনস্টে খুব ভাইটাল রোল প্লে করবেন। এর আগে 2বার আউট করেছিলেন, আজকে তৃতীয়বারের মতো আউট করেই ফেলছিলেন, জাকের আলী অনেক ক্যাচটা ধরতে পারেন নাই। সো আমি কেন শুধুমাত্র তানজিম সাকিবের কথাটাই বলেছিলাম অভিষেক শর্মার এগেনস্টে, কারণ অভিষেক শর্মার এগেনস্টে তানজিম সাকিবের অতীত রেকর্ড এবং ডেটা অ্যানালাইসিস সেটাই বলে, সেটাই হয়েছে। দ্বিতীয়ত একটা ব্যাপার আমি আপনাকেই বলেছিলাম যে মোস্তাফিজুর রহমান টাফ টাইম দেবেন সূর্যকুমার যাদবকে, সূর্যকুমার যাদব আউট হয়েছেন একদম। এগুলো হয় কি, এখন মডার্ন ডে ক্রিকেটে অ্যানালাইসিসগুলো এত বেশি মাত্রায় অ্যাভেলেবল, আর ইন্ডিয়ান ক্রিকেটারদের ব্যাটসম্যানদের অ্যানালাইসিসটা এত বেশি মাত্রায় অ্যাভেলেবল যে এই জায়গাগুলো আমরা আসলে বলে দিতে পারি অনেকাংশে, কিন্তু প্লেয়ারদের এটা এক্সিকিউট করার কাজ, বোলাররা কিন্তু সেই এক্সিকিউশনটা করেছেন। এখন ওই যে তানজিম সাকিব তার সেই কাজটা করে দিয়েছেন, এখন জাকের যদি ক্যাচ ধরতে না পারেন তাহলে তো আসলে আর কিছু করার নাই। এবং ডেফিনেটলি এই উইকেটটা যদি পড়তো, আলটিমেটলি ইন্ডিয়াও প্রেশারে পড়ে যেত আর্লি অন। অভিষেক শর্মার কাছ থেকে 70টা রান এসেছে, আপনি আরও 40টা রান কম, মানে ধরেন আপনি 20টা রান কম অন্তত আটকাতে পারতেন টিম ইন্ডিয়াকে। আজকে রিশাদ, গতকালকে আমরাই আলোচনা করছিলাম বিডি ক্রিক টাইমের পর্দায় যে রিশাদ আজকে খেলবেন এবং ইন্ডিয়ার 4জন বাহাতি ব্যাটসম্যান তাদেরকে টাফ টাইম দেওয়ার সম্ভাবনা আছে। শিবম দুবের উইকেটটা রিশাদ নিয়ে দিয়েছেন, শুভমানের উইকেটটাও নিয়েছেন এবং রিশাদের ব্যাপারটা হচ্ছে বল জায়গা মতো ফেলতে পেরেছেন। সো ইট ওয়াজ অল প্ল্যান্ড এবং বাংলাদেশি বোলার্স এক্সিকিউটেড দ্য প্ল্যান্স ভেরি ওয়েল, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিংটা যদি স্কিলটা ঠিক মতো তারা প্রদর্শন করতে না পারেন তখন কিচ্ছু করার নেই। বাংলাদেশের আজকে একটা সিদ্ধান্ত নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। কেন জাকির আলী অনেককে ক্যাপ্টেন্সি দেওয়া হলো? নুরুল হাসান সোহানকে তো সুযোগ দেওয়া যেত, বা জাকির আলীর কিপিংয়ের চেয়ে নুরুল হাসান সোহান বেটার কিপিং করেন, এটা সবাই স্বীকার করবে। এবং একটা ম্যাচে সোহান সুযোগ পেয়েছেন এবং তিনি যে ভালো টাচে আছেন সেটাও তার ব্যাটিং দেখে অন্তত বোঝা যায়। আবার দলে তাওহিদ হৃদয় আছেন, সাইফ হাসান আছেন, তাদেরকে ক্যাপ্টেন্সি না দিয়ে কেন জাকির আলী অনেককে দেওয়া হলো? আসলে কেন দেয়া হয়েছে সেটা তো টিম ম্যানেজমেন্ট বলতে পারবে, বাট টিম ম্যানেজমেন্ট আর একটু কৌশলী মনে হয় হতে পারতো। মানে ইফ আই ওয়াজ আ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট আই উড হ্যাভ প্রেফার্ড নুরুল হাসান সোহান ওভার জাকের আলী অনেক। মানে সোহানকে হয়তো বা আমি প্রেফার করতাম জাকের আলী অনেকের চাইতে, বাট জাকেরকে কেন ক্যাপ্টেন্সি দিয়েছে সেটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন, যে তাদের হয়তো বা দে মাইট হ্যাড সাম আদার প্ল্যান্স বা তাদের কোনো প্ল্যানের জায়গা ছিল। জাকের ক্যাপ্টেন্সি খারাপ করেছেন আমি বলবো না, কিন্তু তারপরও আমি ওই যে একটা ব্যাপার আছে না যে ভালো ক্রিকেট কালচার বিল্ড আপ করা, এরকম কিন্তু হতেও পারতো যে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের এগেনস্টে জাস্ট এই ক্যাপ্টেন্সি বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে, সাম্প্রতিক সময় টি-20 ক্রিকেটের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেনটা বাংলাদেশের সেটা নুরুল হাসান সোহান, তাকে এই ম্যাচটায় ক্যাপ্টেন্সি
ক্যাপ্টেন্সি দেওয়া যেত, এবং সেক্ষেত্রে যদি কেউ একজনকে স্যাক্রিফাইস করতে হতো, সেটা যদি জাকেরকেও স্যাক্রিফাইস করতে হতো জায়গা, আমরা তো কাউকে আসলে দল থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছি না। কম্বিনেশন ওয়াইজ এক এক ম্যাচে হয়তো বা এক এক কম্বিনেশনে বাংলাদেশ খেলেছে। যেমন দেখেন এর আগের দিন শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করেছেন শ্রীলঙ্কার সঙ্গে। এই ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে প্রয়োজন পড়েছে ঋষাদের খেলা, সো ঋষাদ খেলেছেন না। ব্যাপারটা সেরকমই যে এই ম্যাচে আরেকটু কৌশলী হয়তো বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হতে পারতেন যে অ্যাজ ফার অ্যাজ ক্যাপ্টেন্সি ইজ কনসার্ন নুরুল হাসান সোহান ডিজার্ভিং ক্যান্ডিডেট। কারণ সাম্প্রতিক সময় তো বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন যদি আমি বলি বাংলাদেশিদের মধ্যে, সেটা তো নুরুল হাসান সোহানি। গ্লোবালে তিনি একবার চ্যাম্পিয়ন করিয়েছেন, একবার তিনি একদম কাছাকাছি শিরোপার কাছাকাছি গিয়ে শিরোপা জিততে পারেন নাই, বাট মানে রেগুলার ক্যাপ্টেন্সির মধ্যে তিনি আছেন। সো ইট কুড হ্যাভ বিন নুরুল হাসান সোহান। আমরা আসলে কালকে কথা বলছিলাম সাইফুদ্দিনের ইনক্লুশন নিয়ে, যে সাইফুদ্দিন হয়তো এই ম্যাচে না হয় পরের ম্যাচে সুযোগ পাবে, তো সেটাই হয়েছে, সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন। সাইফুদ্দিনকে পাওয়ার প্লেতে বোলিংয়ে আনা, এরপরে আবার ডেথ ওভারে বোলিং করা, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটারের বিপক্ষে যে বোলিংটা তিনি করেছেন ডেথ ওভারে, আসলে তাকে আসলে পাওয়ার প্লে সেই শেষ ওভারে যদি না এনে পরে আনতো, তাহলে তো তার বোলিং ফিগারটা আর একটু ভালো হতো কিনা, বা দলের জন্য আসলে রানটা আর একটু কম হতো কিনা। না, এখন দেখেন এটা ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে সিদ্ধান্ত সঠিকই ছিল। এখন অভিষেক শর্মা ওই সময় ব্যাটিং করছেন, অভিষেক শর্মা যেভাবে ব্যাট চালাচ্ছেন এদিক ওইদিক, আমার কাছে মনে হয় না যে সাইফুদ্দিন ওই সময়টায় খুব বেশি খারাপ এক্সিকিউশন ছিল ওই ওভারটাতে, পাওয়ার প্লে শেষ ওভারটাতে। ইট ওয়াজ অভিষেক শর্মা হু আউটপ্লেড সাইফুদ্দিন। এরপর সাইফুদ্দিন ডেথ ওভার্সে বেশ ভালো বোলিং করেছেন। এখন নতুন বলে আপনি একটা ওভার দেবেন না, মানে পাওয়ার প্লেতে একটা ওভার তো দেবেন, আপনার মানে ফ্রন্টলাইন বোলার যারা তাদেরকে আপনি একটা ওভার তো নতুন বলে দেবেনই। সো সেই ফেয়ার জাজমেন্টটাই তাকে দেওয়া হয়েছে। এবং ওই যে বিষয়টা ধরেন মানে একটা দিন এরকম অভিষেক শর্মা যখন ওই পাশে আছেন, অভিষেক শর্মা তো সবাইকেই মারেন, অভিষেক শর্মা সবাইকেই মারেন, এবং সাইফুদ্দিনকে মেরেছেন। তবে ইট ওয়াজ আ গুড ডিসিশন বাই দ্য টিম ম্যানেজমেন্ট, যেহেতু ইম্পর্টেন্ট গেমটা আসলে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা, ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটা আসলে জেতা হারার সমীকরণটা অত বেশি ম্যাটারে ছিল না, যেটা পাকিস্তানের সঙ্গে ম্যাচটা একটা অনেক বড় সমীকরণের ব্যাপার। সো বেস্ট পসিবল টিমটা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খেলাতে চায়, বা ইম্পর্টেন্ট ম্যাচটাতে আসলে খেলাতে চায়, এবং সেটাই তারা এই কারণেই তাসকিনকে আসলে পরের ম্যাচেই তারা খেলাবে। এবং এই ম্যাচটাতে কারণ তাসকিনকে যেহেতু ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ খেলানো যাবে না বিকজ অফ ওয়ার্কলোড ইস্যু, সো এই ম্যাচটা সাইফুদ্দিনকে খেলে পরের ম্যাচটা তাসকিনকে খেলাবে। আমরা আবার একটু ব্যাটিং সেশনে আসি, যে আসলে তানজিদ হাসান তামিম তিনি আসলে যেভাবে আউট হয়েছেন একদম মানে খুবই দৃষ্টিকটু আউট, এবং তাকে দেখে কি মনে হচ্ছে না যে আসলে তিনি একটা মানে তার ব্যাটিং স্টাইল দেখে মনে হচ্ছে কি একটু ভয় পাচ্ছে কিনা? দেখেন যে বুমরার যে বলটায় তানজিদ আউট হয়েছেন, ইট ওয়াজ আ জেম অফ এ ডেলিভারি। ভালো বল ছিল, খুবই ভালো বল ছিল। তবে একটা কমন প্যাটার্ন আমরা তানজিদ তামিমের দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিড উইকেটে ঘোরাতে গিয়ে আউট হচ্ছেন। তানজিদ তামিম কিন্তু নর্মালি স্ট্রেইট খেলেন, লং অন, ওয়াইডিশ লং অন, লং অফ, ডিপ এক্সট্রা কাভার, এসব জোন ভালো খেলেন। কিন্তু আপনি যদি সর্বশেষ তুষারার এগেনস্টে দুইটা ম্যাচ দেখেন, তানজিদ তামিম এরকম মিড উইকেটে ক্রস ব্যাটেড ঘোরাতে যাচ্ছেন। বুমরার এই বলটাও তিনি ক্রস ব্যাটেডে ঘোরাতে গেছেন, এবং ক্রস ব্যাটেড ঘোরাতে গিয়ে আলটিমেটলি আউট হয়েছেন। সো আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এবং ব্যাটিং কোচ যারা আছেন তাদের এই বিষয়টা লুক আফটার করা উচিত, কারণ তানজিদের কিন্তু কোয়ালিটির জায়গাটা, স্ট্রেইট খেলার জায়গাটা আমরা দেখি যে আমরা হংকং ম্যাচের আগে আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে তানজিদ তামিম কিন্তু একটা কাজ করেন, সেটা হচ্ছে 2 স্টেপ এগিয়ে গিয়ে মিড অফের উপর দিয়ে, মিড অনের উপর দিয়ে উঠিয়ে দেন। কিন্তু এখন যেটা তানজিদ তামিম করছেন, মিড উইকেটে ঘোরাচ্ছেন। সো এইটা একটা বিষয়ের জায়গা, যে কনসার্নিং ফ্যাক্টর। তবে বুমরার বলটা আসলেই ভালো ছিল, এবং বুমরা আমার কাছে মনে হয় যে এই এশিয়া কাপে আজকের দিনটাতে বেস্ট বোলিং করেছেন। যেভাবে বল তিনি মুভ করাচ্ছিলেন নতুন বলে, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট, খুব ভালো বোলিং করছিলেন। তবে সেটার কাউন্টার তো ইমন ক্রিজে সেটেল হয়েছেন, বলের সুইংটাকে কাট অফ করতে দিয়েছেন। সাইফকে আমরা দেখেছি বলের সুইংটাকে কাট অফ করেছেন। এরপর ইমন একটা যখন বলটা একটু পুরনো হয়ে গেছে, দুর্দান্ত একটা পাঞ্চ করেছেন ওয়াইডিশ লঙ্ঘনের ওই অঞ্চল দিয়ে। সো ইট ওয়াজ গুড এক্সিকিউশন। কিন্তু তানজিদ তামিমের একটা এক্সিকিউশন একটু দৃষ্টিকটু লাগছে, সেটা হচ্ছে লেগ সাইডে এই যে মিড উইকেটে ঘোরানোটা। শামীম হোসেন পাটোয়ারি যে মুহূর্তে আসলে তার উইকেটে থাকা দরকার ছিল অপর প্রান্তে, আপনিই বলছিলেন যে সাইফ হাসান তো তিনি রান তুলছিলেন, একটু দেখে শুনে খেললে পারতেন। শামের উইকেটটা নিয়ে কি বলবেন? আমার কাছে মনে হয় যে শামীমের উইকেটটা, জাকেরের রান আউটটাই ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এই দুইটা ব্যাটসম্যানের কাছ থেকে যখন আপনার 10-এর নিচে রান আসবে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে, তখন আপনি ম্যাচ থেকে আসলে কিছু করতে পারবেন না, মানে আপনার এই পজিশনের ব্যাটসম্যান। এখন দেখেন এই জায়গাটা রাশ খুব বেশি ছিল না, বিকজ
সাইফ হাসান ওয়াজ কানেক্টিং ওয়েল। সো ওই পাশ থেকে দুইজনের কেউ, ইভেন তাওহিদও, মানে তিনজনের কেউই সাপোর্ট দিতে পারলেন না। এটা সবচাইতে দুঃখজনক বিষয় যে তিনজনের কেউই এই জায়গায় সেকেন্ডারি রোলটা প্লে করতে পারলেন না। তিনজনই জাকেরের তো রান আউট, বাদ বাকি দুজনকেই মনে হয়েছে তারাও সাইফকে ওভারট্রাম করতে যাচ্ছেন, বা তারাও একযোগে ওই জায়গাটায়, মানে ক্যালকুলেশনটা আমার কাছে একটু মনে হয় গরমিল হয়েছে। কারণ দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যে এই তিনজনের কাছ থেকে আপনি যখন 10 রানও পাবেন না, সাইফ হাসান একদিক থেকে একাই লড়ে যাচ্ছিলেন।